ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসে আদালতে দাখিল হবে চিফ প্রসিকিউটর। ব্রাহ্মণবাড়িয়ার পুঠিয়ার সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত। বেহাল দশা কুষ্টিয়ার দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের 7 বছরেও শেষ হয়নি গোপালগঞ্জ হাসপাতালের কাজ। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি। বাংলাদেশে ভারতীয় অনুপ্রবেশকারীদের নিয়ম মেনে গ্রেফতার করে হস্তান্তর করা হয়। ভবিষ্যতে সেটা কতটুকু করা যাবে তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি। দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের 4টি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে উখিয়া ব্যাটালিয়ন সহ 4টি নতুন ইউনিটের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিজিবি প্রধান বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। আর যদি একটিও হত্যা হয়, বিজিবি কঠোর অবস্থানে যাবে। ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই, তো ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরও একটি যদি হয়, আমরা আরও কঠোর অবস্থানে যাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস সহ বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমস্যা তো একটা আছে, যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকানের। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আমাদের সীমান্ত নিরাপত্তার জন্য। এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নেই। এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরও তো রোহিঙ্গা সমস্যা তো একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো, যদি এখানে যদি আরও ব্যাটালিয়ন দরকার হয়, আমরা আরও ব্যাটালিয়ন রেজ করবো। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, মিয়ানমার সীমান্তে কেউ অবৈধ অনুপ্রবেশ না করলে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। নিরাপত্তার ঝুঁকি থাকলে বিজিবিও তৈরি আছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। এরপর 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিলেটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে সিলেটে পিটিআই মিলনায়তনে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার এবং পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশে একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করেছিল। সেই চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে জানান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দিনব্যাপী কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে মোহাম্মদ আলামিন নামে এক যুবক নিহত হয়েছেন। বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাটা তারের কাছাকাছি অবস্থান করছিল। এ সময় বিএসএফ তাকে গুলি করে, এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি। চাঁদ দেখা গেলে কাল পবিত্র মাহে রমজান শুরু। প্রতি বছর রমজান শুরুর আগেই বাজারে বেড়ে যায় বেশ কিছু নিত্যপণ্যের দাম। এবারও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যেই বেড়েছে বেগুন, শসা এবং লেবু সহ বেশ কয়েকটি পণ্যের দাম। এছাড়াও সরবরাহ ঘাটতির কারণে ভোজ্য তেলের সংকট এখনও কাটেনি। তবে ছোলা, খেজুর সহ ইফতার সামগ্রীর দাম নতুন করে না বাড়ায় স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা বলছেন, এবারের রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার তেমন সম্ভাবনা নেই। আর বাজার সিন্ডিকেট ভেঙে সরকারের প্রতি কঠোর তদারকির দাবি ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। দরজায় করা নাড়ছে পবিত্র মাহে রমজান। চাঁদ দেখা গেলে রোববারই প্রথম রোজা, তাই আগের দিন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ইফতার কেন্দ্রিক পণ্য সামগ্রীর মধ্যে খেজুর, ছোলা, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। খেজুরের দাম বাড়ে নাই তো, যেটা আছে ওইটাই থাকবে, আশা করা যায়। এটা এবার দুই একটা আইটেম ছাড়া আমার মনে হয় যে আল্লাহ রহমত করছে যে কোনো কিছু দাম বাড়বে না। তবে সয়াবিন তেল নিয়ে সংকট যেন কাটছেই না। এতে করে ভোজ্য তেল নিয়ে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটারের তেল আমি পাচ্ছি না। এটা আমার হলো বিশেষ অনুরোধ মাননীয় উপদেষ্টা এবং সরকারের কাছে, এই তেল হলো অতি তাড়াতাড়ি যেন বাজারে সরবরাহ করেন। সবাই বলতেছে আমাদের কাছে তেল আছে, কিন্তু আমাদের কাছে কোনো তেল নাই। কোনো ডিলার আমাদেরকে তেল দিচ্ছে না। শুধু একটা পয়েন্টে আমাদের সমস্যা, সব কিছু আপনার ন্যায্য মূল্যের ভিতরে। কোম্পানির সাথে সরকারের সাথে এটা সম্মিলন কইরা যদি বাড়াইতে হয়, যদি তাদের না পোষায় বাড়াইতে হয়, মার্কেটে অ্যাভেলেবেল করা উচিত। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। মানভেদে প্রতি কেজি বেগুন 120 থেকে 140 টাকা, শসা 100 থেকে 120 টাকা এবং লেবুর হালি কিনতে গুনতে হবে 80 থেকে 100 টাকা। পাশাপাশি ব্রয়লার কেজিতে 10 টাকা ও দেশি মুরগির দাম 130 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা কি করব? গত পরশুদিন বেগুন আনছি আমরা 60 টাকা কেজি, আজকে বেগুন কিনে আনছি আমরা 100 টাকা কেজি। তা আমরা কত বিক্রি করবো? দেশি মুরগি আমদানি কম, বাজারে চাহিদা বেশি, মাল নাই, সেজন্য মুরগির দামটা বাড়ছে। ক্রেতারা বলছেন, কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলেও বেশিরভাগ নিত্যপণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। সবে মোটামুটি অন্য রমজানের চেয়ে কম আছে, শুধু তেলটাই বৃদ্ধি পাচ্ছে বা বাজারে তেল পাওয়া যাচ্ছে না। যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের কি মন চায় না খেতে? অবশ্যই চায়, কিন্তু তারা তো সেটা অ্যাভেল করতে পারবে না। রমজানে আমি চাবো যে বাজারের ঊর্ধ্বগতিটা যাতে এভাবে না বাড়তে থাকে, সাধারণ মানুষের যাতে নাগালের মধ্যে থাকে, এটা যাতে একটু সবাই দেখে। এছাড়া আমদানি বাড়লেও কমেনি চালের দাম। অন্যদিকে চড়া মাছের বাজার, সব ধরনের মাছ কেজিতে 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ঊর্ধ্বগতি রোধে চট্টগ্রামের খুচরা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশি দামে ভোজ্য তেল বিক্রির দায়ে 3টি দোকানকে 17,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের চক বাজারে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, বিভিন্ন বাজারে তেল নেই বলে একটা আলোচনা চলছে, এজন্য তারা সরেজমিনের তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করছেন। যারা বেশি দামে বিক্রি করছেন তাদের জরিমানার পাশাপাশি যারা তেল মজুত করে রেখেছেন সেসব তেল কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকৃত মূল্যে বিক্রির ব্যবস্থা করছেন তারা। অভিযানের সময় চকবাজারে একটি প্রতিষ্ঠানে মজুত করে রাখা 12 কার্টন তেল তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থা করা হয়। রমজানে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান ভোক্তা অধিকার। তেল নিয়ে সমস্যা আমরা দুইটা খুচরা ব্যবসায়ীর কাছে পেলাম। আপনার তেলের দাম 175 টাকা, একজন 180 টাকা নিচ্ছেন, একজন 185 টাকা নিচ্ছেন আর কি। তো এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক অর্থদণ্ডও করেছি। নানা সংকটে বেহাল দশা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। পদ থাকলেও নেই চিকিৎসক, ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
এদিকে দীর্ঘ 7 বছরেও শেষ হয়নি গোপালগঞ্জের নিজামকান্দি 20 শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ। অভিযোগ রয়েছে কাজের অগ্রগতি 30 থেকে 35% হলেও প্রকৌশলীদের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠান 50% বিল তুলে নিয়ে চম্পট দিয়েছে। অভিযোগের তদন্তে নেমে প্রাথমিক সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 14টি ইউনিয়ন নিয়ে গঠিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। সীমান্তবর্তী এই উপজেলাটিতে বসবাস করে প্রায় 8 লাখ মানুষ। বিপুলের জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় রয়েছে একটি মাত্র 50 শয্যার হাসপাতাল। তবে হাসপাতালটিতে নেই গাইনি, অর্থোপেডিক, সার্জারি ও ইএনটির মতো গুরুত্বপূর্ণ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। 25 জনের বিপরীতে মাত্র 6 জন মেডিকেল অফিসার রয়েছে এই হাসপাতালটিতে। প্রায় 1 যুগ ধরে বন্ধ রয়েছে এক্স-রে বিভাগ। সংকট রয়েছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা করতে হয় বাইরে থেকে। রোগী দেখায়, যখন দেখে বলে যে হলো এক্স-রে করতে হবে। যখন আমরা গরিব মানুষ, টাকা বাগরেশন বাইরে যেতে হয়, তাহলে আমরা টাকা কোথায় পাবো? তাহলে হাসপাতাল কিসের জন্য হয়েছে? এখানে বিল্ডিং আছে, সেখানে অপারেশন বন্ধ ছিল, আবার চালু হয়, আবার বন্ধ হয়ে যায়। এটা যাতে নিয়মিত হয়, এটাই আমাদের চাওয়া। চিকিৎসক সংকট আমি বলবো না, কিছুটা স্বল্পতা রয়েছে। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্বল্পতা রয়েছে, যেটার ইতিমধ্যে কিন্তু আমরা সার্কুলার দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে এবং নিয়োগটা সম্পূর্ণ হলে এই স্বল্পতা দূর হয়ে যাবে। এদিকে 2018 সালে 16 কোটি 18 লাখ টাকা ব্যয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের এপ্রিল মাসে। এরপর 4 দফা কাজের মেয়াদ বাড়ানো হলেও নির্ধারিত সময়ে তা শেষ হওয়া তো দূরের কথা, 2 বছর ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন অর্ধনির্মিত ভবনগুলোতে চলে মাদক সেবীদের আড্ডা। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। যে কাজ হওয়ার কথা ছিল কোনো কাজই হয় নাই। এই হসপিটালটা যদি আমাদের পক্ষে সুবিধা হয়, কোন রকম একটু হয়েছে, হয়ে বন্ধ হয়ে রয়েছে কয়েকটা বছর ধরে। এজন্য আমরা সরকারের কাছে আবেদন যে আমাদের কাজটা দ্রুত মনে করে যে শেষ করলে হয়তো আমরা মনে করে যে উপকৃত হব। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে ছাপাই গিয়ে কার্যাদেশ বাতিল করে পুনঃ টেন্ডার আহ্বানের সুপারিশ করা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। অবশিষ্ট কাজটা এর মধ্যে আমাদের চতুর্থ সেক্টর প্রোগ্রামটা শেষ হয়ে যায় জুন মাসের 24শে জুন শেষ হয়ে যাওয়ার পরে আমরা 5th সেক্টর প্রোগ্রামে এই কাজটাকে, বাকি কাজটা শেষ করার জন্য 5th সেক্টর প্রোগ্রামে অন্তর্ভুক্তির জন্য আমরা সুপারিশ প্রদান করা হয়। হাসপাতালটির নির্মাণ কাজ পুনরায় শুরু করে দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনা সহ 6টি নদী অঞ্চলে 2 মাস সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যা জারি থাকবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 60 নল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ এবং পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। ইতোমধ্যে জেলেরা নৌকা এবং জাল নদী তীরবর্তী স্থানে নিয়ে এসেছে। 2 মাসের নিষেধাজ্ঞার সময় জেলেরা পাবেন খাদ্য সহায়তা হিসেবে চাল। এদিকে চাঁদপুরে পদ্মা মেঘনার নৌ সীমানায় জাটকা রক্ষায় টহল অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ, নৌপুলিশ এবং কোস্টগার্ড। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে কোনো জেলে ধরা পড়লে কমপক্ষে 1 থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। বেদনার রং নীল, কিন্তু জেলে পল্লীর বেদনার রং ভিন্ন। এখানে দুঃখিনী মা, প্রিয়তমা স্ত্রী আর অসহায় স্বজনদের হাহাকার চাপা পড়ে যায় উত্তাল সাগরের ভয়াল গর্জনে। দিনের পর দিন, বছরের পর বছর কেটে যায় স্বামী আর সন্তানের পথ চেয়ে। যুগ যুগ ধরে নিখোঁজ থাকলেও মেলে না মৃত্যুর সনদ, কাটে না ভোগান্তি। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। 70 বৃদ্ধা মা জবেদা বেগম প্রতিদিনই একবার নদীর ঘাটে যান তিনি। বড় আশায় বুক বাঁধেন। গভীর সাগরে মাছ শিকারে যাওয়া নিখোঁজ ছেলে হারুন সর্দার ফিরবে বলে। 1 বছর 2 বছর নয়, 30 বছর ধরে এভাবেই তার পথপানে চেয়ে থাকা। এই যে জমি জমা নাতি নাতি হয়ে গেছে, বাগবান্ডার করে দিব, কোনো কাগজপাতি দেওয়ার কোনো সন্ধান নাই, কোনো লোকজনের বাবার কোনো কাগজপাতি নাই, কার কাছে দিব, কি করবো, কোনো খবরই পাইনি আমি। দীর্ঘ 30 বছর ধরে নিখোঁজ থাকলেও মৃতের খাতায় নাম ওঠেনি ছেলে হারুন সর্দারের।
ফলে মৃত্যু সনদ পাচ্ছেন না স্বজনরা। মৃত্যু সনদ না পেয়ে এখন নানামুখী সংকটে তারা। আমার স্বামী পঙ্গু, আমার আর শক্তি নেই যে আমি এই খালে বিলে মাছ ধরি আমি খামু, আমার কোনো আওতা নাই। হারুন সর্দারের মতোই মৃত্যু সনদ মেলেনি দীর্ঘ 18 বছর ধরে নিখোঁজ ইসমাইল ফরাজি ও তার 2 ছেলের। এতে সরকারি সকল সেবা ও সুবিধা থেকে বঞ্চিত অসহায় স্বজনরা। পরিবারের উপার্জনকারী ব্যক্তিদের হারিয়ে অভাব অনটন আর রোগ শোকে কাতর তারা। কই পান্তা ভাত খাইতে গেলে কিনে লবণ হয়েও কিনতে কষ্ট হয়। সরকার যদি ইন্ডিয়া বা বার্মা যদি একটু খোঁজখবর নিত জেলখানায়, তাহলে আমার বিশ্বাস আমার স্বামী আর সন্তান বাংলাদেশে ফিরে আইতো। সরকারকে জানিয়েছি নিখোঁজ জেলেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং জেলা প্রশাসক সম্মেলনে এই বিষয়ে উত্থাপন করা হয়েছে। তা খুব দ্রুতই নিখোঁজ জেলেদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত আসতে চলেছে। শুধুমাত্র বরগুনার পাথরঘাটা উপজেলায় 1993 সাল থেকে আজ পর্যন্ত 188 জন জেলে নিখোঁজ রয়েছে। সমগ্র উপকূলের হিসেবে সে সংখ্যা দাঁড়াবে কয়েক হাজার। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এ সময় বক্তারা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দিনে দুপুরে হত্যা, ছিনতাই, ধর্ষণের ঘটনা ঘটছে। অনতিবিলম্বে এই পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে সুজন কুমিল্লা জেলা শাখা। এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ সহ 28 দফা দাবি উত্থাপন করেন। পরে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে সুজন। বিস্ময়কর দক্ষতায় মাত্র 91 দিনে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন 6 বছরের মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমান। কোরআনের প্রতি তার ভালোবাসা এবং অধ্যাবসায় মুগ্ধ ওস্তাদরা। শিশু আব্দুর রহমানের মননশীলতা এবং প্রতিভার স্বীকৃতিস্বরূপ ওস্তাদ সহ তাকে রমজান মাসে উমরা করাতে নিয়ে যাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কুমিল্লার চান্দিনার সন্তান আব্দুর রহমান রাজধানীর খিলক্ষেত এলাকার ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড হিফজ মাদ্রাসা আল ইন্তিফাদা ইনস্টিটিউটের 2য় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। হিফজ শেষে বর্তমানে অধ্যয়ন করছেন রিভিশন বিভাগে। ওস্তাদদের পরম যত্ন আর নিবিড় পরিচর্যায় কোরআনের এই পাখি এখন অন্যদের কাছে অনুপ্রেরণা। তাকে নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে সে হিফজুল কোরআনটা আরেকটু মজবুত করার পরে আমাদের এখানে অ্যারাবিক সেকশন থাকবে, যেখানে একবারে বেসিক অ্যারাবিক গ্রামারটা শেখানো হবে, সেখানে আরবি ভাষাটা শিখে সে কোরআন হাদিস বুঝে ইসলামিক স্কলার হবে। কুমিল্লার চান্দিনা থানার জোরপুনি অম্বরপুর গ্রামের সৌদি প্রবাসী ফরহাদ হোসেন ও তাহমিনা আক্তার দম্পতির সন্তান আব্দুর রহমান অল্পদিনে হিফজ সম্পন্ন করায় এখন ইংরেজিতে তাকে দক্ষ হিসেবে গড়ে তুলছেন ওস্তাদরা। একজন শিক্ষার্থী হাফেজ হওয়ার সাথে সাথে সে ইংরেজি যে স্পোকেনটা সেটা একেবারে শেষ করবে। তার হ্যান্ডরাইটিং, যেমন আব্দুর রহমানের হ্যান্ডরাইটিং খুব চমৎকার, সে ইংলিশ পড়ছে আলহামদুলিল্লাহ। দুনিয়া ও আখিরাতের সফলতার প্রতীক হিসেবে বিশ্বসেরা আলেম হতে চান আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ, আমি আমার উস্তাদদের সহযোগিতায় আমি 91 দিন হিফজ সম্পূর্ণ করেছি। আমি বড় একজন ইসলামিক স্কলার হতে চাই। বিশ্বজুড়ে কোরআনের আলো ছড়িয়ে দেবার উদ্দেশ্যে এত অল্প বয়সে ও অল্প সময়ে কোরআন মুখস্থ করায় আব্দুর রহমানের এই সাফল্যকে আল্লাহর বিশেষ মেহেরবানি। তার এই অর্জন কেবল তার পরিবারের জন্য নয়, বরং মুসলিম উম্মার জন্য একটি দৃষ্টান্ত, এমনটি বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। সকালে উপজেলার রয়রা গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালে মুসার সাথে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গতরাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সাথে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত
হয়। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সুনামগঞ্জের শাল্লায় খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। রাষ্ট্র কাঠামোর 31 দফা বাস্তবায়ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল হয়েছে রূপগঞ্জে। সকালে উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি জানায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে SGMH ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025। সকালে গাজীপুরের একটি রিসোর্টের ক্রিকেট গ্রাউন্ডে স্ট্যান্ডার্ড MH গ্রুপের কর্মরত গার্মেন্টস কর্মীদের নিয়ে এই খেলার আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচে শামস ওয়ারিয়ার্সকে 5 উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় TCEWW গ্ল্যাডিয়েটার্স। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড MH গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত মোশাররফ এবং পরিচালক হোসনে আরা বেগম। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসেই আদালতে দাখিল হবে চিফ প্রসিকিউটর। ব্রাহ্মণবাড়িয়ার পুটিয়ার সীমান্তে বিএসএফ এর গুলিতে এক যুবক নিহত। বেহাল দশা কুষ্টিয়ার দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের, 7 বছরেও শেষ হয়নি গোপালগঞ্জ হাসপাতালের কাজ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।